যথাযথ ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর। জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত। সারা দেশের মানুষ মেতেছে ঈদ উৎসবে, ঘরে ঘরে আনন্দ আয়োজন, ঈদের শুভেচ্ছা বিনিময়, সারিবদ্ধ হয়ে নামাজ আদায়। সন্তান বিত্তবান হলেও মা বাবার ঠাঁই বৃদ্ধাশ্রমে, ঈদের চোখের জলে ভাসছে বুক, চার দেয়ালে বন্দি জীবনে নিঃসঙ্গতা সঙ্গী। ভাগ্যকে মেনে নিতে হবে, তো লাস্ট স্টেজ হচ্ছে বৃদ্ধাশ্রম। কত বাবা পাওয়া দিলাম না, দেশ নেই, আমার দেশ নাই। মিয়ানমারে ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে 1700, জরুরি চিকিৎসা সরঞ্জামের ঘাটতি, দুর্গত এলাকায় ত্রাণের জন্য হাহাকার। এবং বাংলাদেশে তৈরি ব্যাট জায়গা করে নিয়েছে বিশ্ব ক্রিকেটে, ব্যবহার করছেন দেশি বিদেশি নামকরা খেলোয়াড়রা, এগিয়ে যেতে চান উদ্যোক্তারা। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত সংবাদ। সকালে আপনাদের সাথে আছি জ্যোতি সরওয়ার। ঈদ মুবারক, সবাইকে ঈদের শুভেচ্ছা। পবিত্র ঈদুল ফিতর আজ। মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উদযাপিত হবে আজ। যথাযথ ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে ঈদ উৎসব, ঘরে ঘরে বইছে ঈদের আনন্দ। একে অপরের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করছেন। দেশের বিভিন্ন স্থানে মানুষ ঈদের নামাজ আদায় করছেন। ঈদের প্রধান জামাত জাতীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে সকাল 8:30টায়। দেশের সবচেয়ে বড় ঈদগাহ মাঠ দিনাজপুরের গৌরী শহীদ ঈদগাহ মাঠ ও কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহ মাঠ। এখানে নামাজ। দর্শক, আমরা ঈদ জামাতের খবর জানতে এবারে চলে যাচ্ছি ভোলাতে। সেখানে আছেন সহকর্মী ছোটন সাহা। ছোটন, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে, জানাবেন সেখানকার ঈদ জামাতের খবর। চৈতি, ঈদ মুবারক। কিছুক্ষণ আগে ভোলার যে কেন্দ্রীয় ঈদের যে ময়দান, কেন্দ্রীয় ময়দানে কিন্তু ঈদের প্রধান যে জামাত সকাল 8:30টায় অনুষ্ঠিত হয়েছে। এখানে সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেছেন, রাজনৈতিক ব্যক্তিবর্গ থেকে শুরু করে জেলা প্রশাসনের শীর্ষ পর্যায়ের কর্মকর্তা সহ সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেছে এবং কিছুক্ষণ আগে প্রধান জামাতটি সমাপ্ত হয়েছে। এবং আমরা একটু ভোলার জেলা প্রশাসককে লাইভে একটু যুক্ত করতে চাই এবং জি, ভোলাবাসীর পক্ষ থেকে ধন্যবাদ আপনাদেরকে। ভোলা আজ কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে আপনারা দেখলেন যে হাজার হাজার মানুষ এখানে নামাজ আদায় করলেন সুশৃঙ্খলভাবে। আমরা ভোলা জেলার সকল স্তরের মানুষকে জানাই ঈদের শুভেচ্ছা। এবং আরও জানেন যে এখানে আমাদের যে এতিমখানা আছে, আমাদের কারাগার, জেলখানা, কারাগার আর আমাদের যে হাসপাতাল, এখানে আমরা উন্নত মানের খাবার পরিবেশন করছি। আর তাছাড়া আমাদের শিশু পার্কগুলোতে যাতে পথ শিশু, দরিদ্র শিশু যারা আছে তারা নির্বিঘ্নে বিনামূল্যে সেখানে যে উপভোগ করতে পারে আমরা সেই ব্যবস্থা গ্রহণ করেছি। এছাড়া আমরা সার্বিক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছি। হাজার হাজার মানুষ আমাদের লঞ্চে ঢাকা থেকে অন্যান্য জায়গা থেকে ভোলায় এসেছেন এবং ফিরে যাবেন। উভয় ক্ষেত্রে আমরা নির্বিঘ্ন করার জন্য পর্যাপ্ত পাহারা রেখেছি এবং রাতে তারা যেন কোনো রকম দুর্ঘটনার শিকার না হয় সেই ব্যবস্থা গ্রহণ করেছে। এবং আপনারা দেখেছেন এ পর্যন্ত আমরা আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো আছে এবং বাকি সময়টাও আমরা ভালো রাখতে পারবো বলে বিশ্বাস করি। এবং আমি এই বিষয়ে সকল ভোলাবাসীর সহযোগিতা কামনা করছি। ধন্যবাদ। চৈতি, যেমনটি শুনছিলেন ভোলার জেলা প্রশাসক যে ভোলার যে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং সর্বস্তরের মানুষকে তিনি শুভেচ্ছা জানিয়েছেন। এছাড়াও কিন্তু পর্যায়ক্রমে যে ভোলার যে অন্যান্য যে মসজিদগুলো রয়েছে সেখানেও কিন্তু ঈদের জামাত, পবিত্র ঈদুল ফিতরের জামাত কিন্তু অনুষ্ঠিত হবে। এবং আমরা দেখেছি যে সকাল থেকে দলে দলে মুসল্লিরা এখানে এসেছেন এবং ভোলার যে কেন্দ্রীয় ঈদগাহ ময়দান রয়েছে সেখানে মাওলানা ফায়জুল করিম কিন্তু ঈদের প্রধান জামাতের ইমামতি করেছেন। এবং ঈদের জামাত শেষে কিন্তু দেশ এবং জাতির মঙ্গল কামনা কিন্তু বিশেষ মুনাজাত অনুষ্ঠিত হয়েছে। এবং যে ভোলা জেলার যে অন্যান্য যে উপজেলাগুলো রয়েছে সেখানেও কিন্তু ঈদের প্রধান যে জামাত সেটি কিন্তু পর্যায়ক্রমে অনুষ্ঠিত হচ্ছে। এবং
আমরা দেখেছি যে এই ঈদের প্রধান জামাতের আশেপাশে এলাকাগুলোতে র্যাব, পুলিশ, নৌবাহিনী সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের কিন্তু শক্ত অবস্থান দেখেছি এবং তারা এখানে ঈদগাহ ময়দানকে কিন্তু তারা নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে। আমরা এমনটি জেনেছি। আমরা একজন মুসল্লির সাথে কথা বলবো। আপনি তো ঈদের জামাত আদায় করলেন, আপনার কাছে কেমন লাগছে? আমার কাছে খুবই ভালো লেগেছে। দীর্ঘদিন যাবত আমরা ঈদগাহে নামাজ পড়ি, আজকে আসলে আমাদের খুব আনন্দ লাগতেছে, ভালো লাগতেছে। ধন্যবাদ। এখানে ঈদগাহ জামাতে নামাজ আদায় করতে পেরে মুসল্লিরা আসলে সন্তুষ্টি প্রকাশ করেছেন। তো এ ছিল আমার কাছে ভোলাতে যে প্রধান ঈদের নামাজ যে অনুষ্ঠিত হচ্ছে ঈদগাহ ময়দানে, তা নিয়ে সর্বশেষ তথ্য। ছোটন, ধন্যবাদ আপনাকে। আমাদের সাথে ভোলা থেকে যুক্ত ছিলেন সহকর্মী ছোটন সাহা। এই মুহূর্তে বায়তুল মোকাররমে ঈদ জামাত অনুষ্ঠিত হচ্ছে, আমরা সেখানে যুক্ত হচ্ছি।
বায়তুল মোকাররমে অনুষ্ঠিত হয়েছে ঈদের জামাত, আমরা সেখানে এতক্ষণ যুক্ত ছিলাম। এবারে রাজধানীর আগারগাঁওয়ে ঈদ জামাত শেষে শুরু হয়েছে ঈদ র্যালি, আমরা সেখানে যুক্ত হচ্ছি। দর্শক, আমরা এই মুহূর্তে আছি আগারগাঁওয়ের যে ঈদের জামাত, সেই জামাত শেষ হয়েছে এবং এবারই ঢাকায় সেই মোগল আমলের মিছিলটি কিন্তু ইতিমধ্যে শুরু হয়েছে। 8:30 ঈদের জামাত শেষ হওয়ার পরপরই কিন্তু এই আনন্দ মিছিলটি শুরু হয় এবং এই আনন্দ মিছিলে সামিল হয়েছেন উপদেষ্টা আসিফ মাহমুদ এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক এবং একই সাথে কিন্তু ইতিমধ্যে ঢাক ঢোল বাজনার মাধ্যমে কিন্তু রাজধানীবাসী যে ঈদের আনন্দ, সেই ঈদের আনন্দ আমেজে কিন্তু সামিল হয়েছে। এবং আমরা যদি একটু পেছনে দেখানোর চেষ্টা করি, শুনে কিন্তু পাচ্ছেন যে আনন্দ শোভাযাত্রার যে অংশ, সেই অংশ হিসেবে কিন্তু ইতিমধ্যেই পেছনে ব্যানার, প্লেকার্ড এবং ঘোড়ার গাড়ি থেকে শুরু করে যে পুরনো যে মোগল আমলের যে যাত্রা, সেই যাত্রার মতোই কিন্তু এখানে আনন্দ শোভাযাত্রাটি শুরু হচ্ছে এবং এটি কিন্তু দেশের যে প্রেক্ষাপট পরিবর্তন হয়েছে, সেই পরিবর্তিত প্রেক্ষাপটের পর কিন্তু প্রথম এই এমন আয়োজন চলছে এবং সেটি যদি আমরা দেখাই, এখানে কিন্তু যে মিছিল, সে মিছিলে প্রায় 50,000 অধিক মানুষ কিন্তু এখানে একত্রিত হয়েছে। সবচেয়ে বড় যে বিষয়টি, দূর দূরান্ত থেকে মানুষ এসছে এবং এখানে আনন্দ শোভাযাত্রায় সামিল হয়েছে এবং সেই সাথে যদি একটু জানিয়ে রাখি, এখানে প্রায় শতাধিক ঘোড়ার গাড়ি কিন্তু এখানে একত্রিত করা হয়েছে এবং সেই সাথে কিন্তু ঘোড়ার গাড়িরা এখানে ঢোল বাজনা এগুলো নিয়েই কিন্তু এটি তৈরি করা হয়েছে এবং ইতিমধ্যেই যে বিষয়টি আমরা এখানে লক্ষ্য করতে পারছি, এখানে কিন্তু শোভাযাত্রাটি ইতিমধ্যেই মানিক মিয়া এভিনিউ যেটি রয়েছে, সেই মানিক মিয়া এভিনিউর দিকে এগিয়ে যাচ্ছে একে একে এবং মানিক মিয়া এভিনিউ থেকে সেখানে আবারও সবাই মিলিত হবেন এবং সেখানে সেমাই খাবেন সবাই এবং সেমাই খাওয়া ধনী গরিব ভেদাভেদ মিলে কিন্তু তাদের এই শোভাযাত্রার যে যাচ্ছে এবং দেখছেন কিন্তু মানুষের মাঝে বাদ ভাগা উচ্ছ্বাস কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি। খুব ভালো লাগছে, আলহামদুলিল্লাহ। নগরবাসী কতটা স্বস্তি? অনেক ভালো। হাজার
আপনি বলেন তো এমন আয়োজন কেমন লাগছে আপনাদের? জি, খুবই ভালো লাগছে এবং বিশেষ করে এই অন্তর্বর্তীকালীন সরকারকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের এরকম একটা ঈদ আনন্দ দেওয়ার জন্য। এর আগে আমরা কখনো এরকম ফিলিংস পাইনি, খুবই ভালো লাগছে। ঈদ মুবারক। ঈদ মুবারক। আমরা একটু আরো কয়েকজনের অনুভূতি জানবো যে এইবার রাজধানীতে যে ভিন্ন প্রেক্ষাপটের এক আয়োজন দেখতে পাচ্ছি, এটি তো অতীতে ছিল না এবং গ্রামে যারা চলে যায় তারা কিন্তু এই ফিলটা পাচ্ছে না। সে অনুযায়ী নগরবাসী হিসেবে বাড়ির টানের কষ্টটা কি আছে? অবশ্যই আছে এবং আমরা চাই প্রত্যেকটা জেলা শহরে এইভাবে আয়োজন করা হোক এবং ঈদের খুশি সবাই ভাগ করে নেয়। প্রত্যেকটা এরপর থেকে যেন বাংলাদেশ গভর্নমেন্ট প্রত্যেকটা জেলা শহরে এরকম ঈদের আয়োজন করে নেয়। এটা খুবই আনন্দের, খুবই উচ্ছ্বাসিত। আমরা চাই সবাই আনন্দের ভাগাভাগি করে নেয়। ঈদ মুবারক, ঈদ মুবারক। ধন্যবাদ। আসলে দেখছেন একে একে কিন্তু এভাবে রাজধানীর যে আনন্দ শোভাযাত্রা, সে শোভাযাত্রার কিন্তু যে দৃশ্য সেটি কিন্তু দেখার চেষ্টা করছি। আমরা আরো কয়েকজনের সাথে একটু কথা বলবো যে আসলে এমন আয়োজন কেমন লাগছে এবার। দিস ইজ সামথিং উই হ্যাভ নেভার উইটনেসড। ধন্যবাদ ইন্টারিম সরকারকে। এটাই রেভলিউশন, এটাই হচ্ছে পরিবর্তন। ঠিক আছে, এটা আমি আমার লাইফ টাইমে এরকম আয়োজন আমরা কখনো দেখি নাই, বাট এটা হচ্ছে রেভলিউশন। রেভলিউশন এটাকেই বলে। ঈদও আমরা অন্যভাবে করতেছি, এটা কখনো বাংলাদেশের মানুষ দেখে নাই। ধন্যবাদ সরকারকে। সবাই যেন এভাবে ঈদের আনন্দ ভাগাভাগি করতে পারি, এটাই কামনা করতেছি। ঈদ মোবারক। সহকর্মী শাহাদাত নিশাদের মাধ্যমে আমরা যুক্ত ছিলাম আগারগাঁওয়ের ঈদের শোভাযাত্রায়। এবারে চলে যাচ্ছি বরিশালে, সেখানে আছেন আমাদের সহকর্মী শাকিল মাহমুদ। জানবো তার কাছ থেকে। শাকিল, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন, জানাবেন সেখানকার ঈদ আয়োজনের সবশেষ খবর। দেখুন, বরিশালের বেশিরভাগ মসজিদে কিন্তু সকাল 8টায় থেকেই কিন্তু ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে এবং বরিশালের প্রধান যে ঈদের জামাত হেমায়েতুদ্দিন ঈদগাহ ময়দানে, সেখানেও কিন্তু সকাল 8টায় আসলে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে এবং সেই জামাতে কিন্তু বরিশালের বিভাগীয় কমিশনার এবং সিটি কর্পোরেশনের যে প্রশাসক রায়ান কাউসার তিনি উপস্থিত ছিলেন। এর পাশাপাশি কিন্তু সেখানে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মুজিবুর রহমান সরোয়ার এবং জামায়াতে ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল মোয়াজ্জেম হোসেন হেলাল সহ রাজনৈতিক এবং প্রশাসনের বিভিন্ন স্তরের কিন্তু মানুষ সেই জামাতে অংশগ্রহণ করে। এই মুহূর্তে আমি আছি জামে বাইতুল মোকাররম মসজিদে। এখানে কিন্তু ঈদের প্রথম জামাত শেষ হয়েছে সকাল 8:30টায়। এখন দ্বিতীয় জামাতের প্রস্তুতি চলছে, যেটি সকাল 9:30টায় অনুষ্ঠিত হবে এবং এখানে কিন্তু আমরা দেখছি যে মুসল্লিরা আসছে। আমরা একটু একজন মুসল্লির সাথে কথা বলতে চাই যে ঈদের দ্বিতীয় জামাতে আপনি অংশগ্রহণ করবেন, আসলে 1 মাস সিয়াম সাধনার পরে এই যে ঈদ, আপনার অনুভূতিটা একটু জানতে চাচ্ছি। আসলে ঈদুল ফিতরের নামাজে আমরা এসেছি 1 মাস সিয়াম সাধনার পরে। এটি মুসলিম জাতির জন্য, মুসলিম সারা বিশ্বের মুসলিম হিসেবে আমরা গর্বিত এবং আমাদের আনন্দ, আসলে এই আনন্দ ভাষা প্রকাশ করার মতো নয়। এই আনন্দ শুধু নতুন পোশাক এবং নতুন জুতো কিন্তু মূল বিষয় না, বা সেমাই মিষ্টি খাওয়াই আমাদের মূল আনন্দ না। এই যে আমরা 1 মাস রোজা রাখতে পেরেছি এবং ঈদের জামাতে অংশগ্রহণ করে যে পরিচিত অপরিচিত লোকের সাথে দেখা হচ্ছে, এটি আমাদের অনেক আনন্দ এবং সেই আনন্দ আজকে সবার মাঝে ভাগ করে দিতে চাই। সকলকে ঈদ মোবারক জানাই। আমরা কিন্তু দেখছি যে মুসল্লিরা কিন্তু বলছে যে আসলে এই যে জামাতে যে সবার সাথে অংশগ্রহণ করে যে ঈদের নামাজে যে নামাজ পড়া এবং এর পাশাপাশি যে 1 মাস যে সিয়াম সাধনা তারা করেছে, সেটি মাধ্যমে তারা আসলে এই ঈদটিকে উদযাপন করতে চায় এবং এই ঈদকে কেন্দ্র করে আসলে কিন্তু বরিশাল জুড়ে নানা আয়োজন করা হয়েছে। আমরা বেলা 11টার সময় আসলে বরিশাল সমাজতান্ত্রিক দল বাসদের উদ্যোগে কিন্তু ঈদ উৎসব হবে। এছাড়া কিন্তু বিভিন্ন সামাজিক
সংগঠনকে আমরা কিন্তু দেখেছি যে তারা আসলে গরিব দুঃখীর মাঝে ঈদকে কেন্দ্র করে আসলে নানা তারা আয়োজন করেছে। এছাড়া কিন্তু আমরা দেখছি যে এই ঈদের জামাত কিন্তু সবশেষ বরিশালের যে কসাই জামে মসজিদ আছে সেখানে কিন্তু ঈদের সবশেষ যে জামাত সেটি কিন্তু সকাল 10টায় অনুষ্ঠিত হবে এবং এই ঈদকে কেন্দ্র করে আমরা কিন্তু দেখছি যে প্রশাসন কিন্তু কঠোর অবস্থানে আছে এবং এরই মধ্যে কিন্তু বরিশালের যে গুরুত্বপূর্ণ যে মোড়গুলো আছে পাশাপাশি গুরুত্বপূর্ণ যে সড়কগুলো আছে সেখানে কিন্তু আসলে পুলিশি টহল জোরদার করা হয়েছে। পাশাপাশি প্রশাসনের বিভিন্ন স্তরের আমরা কিন্তু দেখেছি যে নিরাপত্তা ব্যবস্থা কিন্তু পুরো নগরী জুড়ে আছে। এর পাশাপাশি আমরা দেখেছি যে সেনাবাহিনীর সদস্যরাও কিন্তু আসলে টহল দিচ্ছে এবং পুরো বরিশালকে কিন্তু একটি নিরাপত্তার চাদরে ঢেকে রাখা হয়েছে ঈদকে কেন্দ্র করে এবং ঈদ যাতে নগরবাসী নির্বিঘ্নে করতে পারে সেই কারণে কিন্তু সব ধরনেরই প্রস্তুতি গ্রহণ করা হয়েছে বলে কিন্তু জানিয়েছে বরিশালের বিভাগীয় কমিশনার। এর পাশাপাশি আমরা দেখেছি যে রাজনৈতিক যে যারা আছে যেসব নেতারা তাদের বাড়িতে বাড়িতে কিন্তু ঈদের আনন্দ শুরু হয়ে গেছে। বিশেষ করে বিএনপি এবং জামাতের যে নেতারা আছে কেন্দ্রীয় এবং স্থানীয় তাদের বাড়িতে কিন্তু নেতাকর্মীরা ভিড় করছে এবং একে অপরের সাথে কিন্তু ঈদের শুভেচ্ছা বিনিময় করছে আমরা কিন্তু দেখেছি। তো বরিশাল থেকে এতটুকুই ছিল আমার কাছে থাকা সবশেষ। শাকিল, ধন্যবাদ আপনাকে। বরিশাল থেকে যুক্ত হয়ে সেখানকার ঈদ জামাতে খবর জানাচ্ছিলেন সহকর্মী শাকিল মাহমুদ। এই মুহূর্তে জাতীয় ঈদগাহে আছেন আমাদের সহকর্মী সাইফুল রিপন, কথা বলবো তার সাথে। সাইফুল, জাতীয় ঈদগাহে ঈদের জামাত সম্পর্কে জানাবেন, সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন? চৈতি, জাতীয় ঈদগাহ মাঠে যে প্রধান ঈদের জামাত সেই ঈদের জামাত ইতিমধ্যেই অনুষ্ঠিত হয়েছে এবং অনুষ্ঠিত এই ঈদের জামাতে অংশ নিয়েছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ উপদেষ্টা পরিষদের সদস্য সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এখানে এই জামাতে অংশ নিয়েছেন এবং রাষ্ট্রীয় বিভিন্ন সংস্থা এবং প্রতিষ্ঠানগুলোর যারা প্রধান ব্যক্তিরা রয়েছেন তারা অংশ নিয়েছেন। এবং আমি যদি একটু দেখানোর চেষ্টা করি যে এখনো কিন্তু ঈদগাহ মাঠ থেকে মুসল্লিরা দলে দলে বের হয়ে আসছেন, যার যার বাসার দিকে যাচ্ছেন। এর আগে মোনাজাত শেষে তারা পারস্পরিক কোলাকুলি করে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন এবং অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা সেখানে কিন্তু শুভেচ্ছা বক্তব্য রেখেছেন এবং তিনি যেটি বলেছেন যে বাংলাদেশের যারা দেশে যারা রয়েছেন, বিদেশে যারা রয়েছেন, হাসপাতালে চিকিৎসাধীন যারা রয়েছেন, নারী সমাজ সহ প্রত্যেকের প্রতি, পুরো দেশবাসীর প্রতি ঈদের শুভেচ্ছা দিয়েছেন এবং তার পাশাপাশি তিনি যেটি বলেছেন যে এই ঈদ উল ফিতরের আজকের এই দিনটিতে নৈকট্য এবং ঐক্য যেটি আবার নতুন করে শুরু হলো সেই ঐক্য যেন স্থায়ী রূপ লাভ করে এবং সেই স্থায়ী ঐক্য এবং নৈকট্য নিয়ে বাংলাদেশ সামনের যে নতুন বাংলাদেশ গড়ার যে প্রত্যাশা সেই প্রত্যাশা পূরণ হবে এমনটি কিন্তু জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এর পাশাপাশি তিনি যেটি বলেছেন যে কোনোভাবেই যারা এই অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং আহত যারা রয়েছেন তারা যেন দ্রুত সুস্থ হয়ে ওঠে সেই প্রত্যাশার কথা কিন্তু তিনি জানিয়েছেন। এবং আমরা জামাত শেষে মুসল্লিদের সাথে কথা বলেছি এবং তারা যেটি বলেছেন যে আগামীতে যে প্রতিশোধ প্রতিহিংসা ভুলে ভ্রাতৃত্ব এবং সম্প্রীতির যে বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছে মানুষ, সেই স্বপ্ন পূরণ হবে এমনটি প্রত্যাশা কিন্তু জানিয়েছে এই জামাতে অংশ নেয়া সাধারণ মুসল্লিরা। তো এই ছিল আমার কাছে এখানকার সর্বশেষ পরিস্থিতি। চৈতি। সাইফুল, ধন্যবাদ আপনাকে। আমাদের সাথে জাতীয় ঈদগাহ থেকে যুক্ত ছিলেন সহকর্মী সাইফুল রিপন। দেশের সবচেয়ে বড় ঈদগাহ মাঠ দিনাজপুরের গড়ে শহীদ ঈদগাহ মাঠ এবং সেখানে আছেন আমাদের সহকর্মী মোহাম্মদ হারুনুর রশিদ, কথা বলবো তার সাথে। রশিদ, জানাবেন সেখান থেকে সার্বিক পরিস্থিতি, লোক সমাগম কেমন দেখছেন জানাবেন। সমস্ত অপরাধগুলিকে ক্ষমা করে দিয়ে আমাদের সকলের জন্দিগের গুণাগুলিকে মাফ করে জীবনে
কত ঈদের নামাজ আদায় করেছি আল্লাহ জানি না আগামী দিন পর্যন্ত আমরা হায়াত পাবো নাকি পাবো না। কত মানুষ কত ঈদে আমাদের সাথে শরীক হয়েছে, তারা আজকে আমাদের সাথে। হারুন, ধন্যবাদ আপনাকে। যারা জীবনের সর্বস্ব দিয়ে গড়েছেন সন্তান, সমাজ, প্রতিষ্ঠিত করেছিলেন পরিবার, আজ তাদের অনেকেরই ঠাঁই বৃদ্ধাশ্রমে। নিজ পরিবার পরিজন থেকে বিতাড়িত বৃদ্ধ অসহায় এই বাবা মায়ের জীবনে নিঃসঙ্গ নির্মমতাই একমাত্র সঙ্গী। বৃদ্ধাশ্রমে প্রতিটি জীবনের গল্পই এক একটি করুণ ট্র্যাজেডি। ঈদ আনন্দ যেন তাদের স্পর্শ করে না। ইরশাদ সোহেলের ছবিতে বৃদ্ধাশ্রমের নির্মম জীবনের গল্প তুলে ধরছেন ফখরুল ইসলাম। 4 সন্তানের গর্ভধারিণী শাহানা বেগম কষ্ট ক্লেশে ছেলে মেয়েদের প্রতিষ্ঠিত করলেও সেই সন্তানরাই ঠেলে দিয়েছেন বৃদ্ধাশ্রমের নির্মম জীবনে। বেড়ানোর কথা কই এই দিন বন্ধা দিয়ে গেছে, আইসো দিয়ে গেল কালে, আইসো না আমার কোনো সুবিধাও দেখলো না। ধানমন্ডি অক্সফোর্ড কলেজের অর্থনীতির অধ্যাপক ফিরোজা বেগমও বিলাসী শান শওকতের জীবন ছেড়ে নিয়তির নির্মমতায় আজ বৃদ্ধাশ্রমে। উচ্চবিত্ত পরিবারের গৃহবধূ ফিরোজা বেগমের শেষ আশ্রয় এখন বৃদ্ধাশ্রম। হয়তো বৃদ্ধাশ্রমের মাটি তার শেষ ঠিকানা। 30-এর পরে এসে আমি অক্সফোর্ডে জয়েন করি। ছেলে তো আমার একটা, অনেক হলে হয়তো কষ্টটা কিছুটা লাঘব হতো। ভাগ্যকে মেনে নিতে হবে। তো লাস্ট স্টেজ হচ্ছে বৃদ্ধাশ্রম, এটাই আমার ভাগ্যে ছিল। তবে আমার মনে হয় কিছুটা কষ্ট সমাজকে না হয় শেয়ার করলাম। যে সন্তানদের পরম মমতায় শিখরে আসীন করেছিলেন, স্বার্থের লোভেই সেই সন্তান সম্পত্তির কাছে বিতাড়িত আনোয়ারা বেগম। নিজের বাড়ি থেকে বিতাড়িত মমতাজ বেগম আনোয়ারাও সন্তানদের বোঝা হয়ে বরণ করে নিয়েছেন বৃদ্ধাশ্রমের ভাগ্য। আমার হারিয়ে দিল, কত বাবা পাওয়া দিলাম, এই না দিয়ে গেল বাবা। আসি এখানে রাইখা দিয়ে গেছে, পালাতে না পালে ভালো ছিল, পাইলে তো আমার কোনো লাভ হইলো না। লাভ হয়েছে লাভ, মরা গেলে হ্যাঁ মাটি দিব, আর তোমার কেউ নেই। প্রবীণ জীবনের আরো ভয়াবহ ট্র্যাজেডি হয়ে আছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ডাক্তার রফিকুল ইসলাম। আমেরিকা প্রবাসী 4 সন্তান, নিজের গড়া আজিমপুরে সুবিশাল বাড়ি ও বিপুল অর্থবিত্ত দখল করে রফিকুল ইসলামকে ঠেলে দিয়েছেন বৃদ্ধাশ্রমের নিঃসঙ্গ জীবনে। সার্জারি আর হলো মেডিসিনের প্রফেসর ছিলাম, আমি ডাক্তার। ছেলে মেয়ে হলো আমার 4 ছেলে, আমেরিকা থাকে। আমি তখন ঢাকা মেডিকেল কলেজের, তারা এমন হারামি মোবাইল নাম্বার চেঞ্জ করছে, প্লাস হইলো তাদের ঠিকানা পর্যন্ত চেঞ্জ করে ফেলাইছে। মানিকগঞ্জ সিংগাইরে সুবিশাল বাড়ি রেখে বৃদ্ধাশ্রমের করুণ নিয়তি বরণ করতে হয়েছে সফর আলীকেও। সন্তানরা বিপুল অর্থবিত্তের মালিক হলেও সেই সন্তানদের কাছে ঠাঁই মেলেনি এই পিতার। এখন শুধু ঢুকরে কাঁদেন নিঃসঙ্গ জীবনে। তারপর আমি দেশে যাব না, দেশ নেই আমার, দেশ নাই। এখানে ওই গদারির বুঝে হুমু, আর বাদে গদারি বুঝে হুমু, টের বুঝে নাই করে তারা। আমি সরকারি বাদ, আমি সরকারি বাদ। মিরপুর বাংলা কলেজের ইংরেজির অধ্যাপক ফরিদুল হককে একসময়ের জৌলুস জীবন ছেড়ে আসতে হয়েছে এই প্রবীণ আশ্রমে। আপনি অধ্যাপনা করতেন কোথায়, একটু বলেন সেটা। কলেজে, বাংলা কলেজে। বাংলা কলেজে আমি ঘর দিয়ে চলে এসেছি, ব্যাস। কেন আসছে? আর কোনো ঠিকানা নাই, শেষ ঠিকানা এখানেই, ব্যাস। মতিউর রহমান, হুমায়ুন কবির, গোলাম কিবরিয়া সহ গাজীপুর বৃদ্ধাশ্রমের 2 শতাধিক প্রবীণই ঢুকরে কাঁদেন প্রবীণ আশ্রমের 4 দেয়ালে। ছেলেরা আছে না, ছেলেরা তো আমার একদিনে ব্যাপারটা হয়েছে কি, আমরা আসলে অত্যাচার করছে, এই কারণে আমি বৃদ্ধ আশ্রমে আমি করছি, এই সংসার ত্যাগ করে দিয়ে করছি। কান্না করে কি করবো আর, বৃদ্ধাশ্রমে আমার জীবনের শেষ ঠিকানা। এই মানুষগুলো প্রবীণ বয়সে পরিবার সমাজের কাছে প্রয়োজনহীন, তাই জীবনও অবহেলিত, বিতাড়িত। এই প্রবীণ জীবনের নির্মমতার দায় কখনো কি নেবে না রাষ্ট্র? কখনো ফিরবে না প্রবীণ বান্ধব সমাজ?
বৃদ্ধাশ্রমের প্রতিটি গল্পই এক একটি করুণ আর নির্মমতার প্রতিচ্ছবি। এই মানুষগুলো নিজের জীবনের সর্বস্ব দিয়ে সুপ্রতিষ্ঠিত করেছিলেন যে পরিবার আর সন্তানকে, সেই সন্তান আর পরিবারের কাছে আজ তারা বিতাড়িত চিরকালীন পরের আশ্রমে থাকা এই মানুষগুলোর অন্তিম যাত্রাটাও এই বৃদ্ধাশ্রমের মাটিতে। ফখরুল ইসলাম, দেশ টিভি, বয়স্ক পুনর্বাসন কেন্দ্র, গাজীপুর।